শুরু হচ্ছে আজকে আমাদের পঞ্চায়েতের জিকে ক্লাস নাম্বার 2। আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখো, যেটা আগের দিন আমি এইচডব্লিউ দিয়েছিলাম। অনেকেই উত্তর দিয়েছো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটা। দেখো অপশনে ছিল লাল মাটি, লবণাক্ত কাদামাটি, ছিল পলি মাটি, ছিল কালো মাটি। দেখো সুন্দরবন অঞ্চল যেখানে সামুদ্রিক উপকূলের অঞ্চল, সে অঞ্চলে কেমন মাটি জন্মাবে? স্যার লবণাক্ত মাটি জন্মাবে। তাহলে উত্তর আমার কি হবে? স্যার লবণাক্ত কাদা মাটি হবে। অপশন নাম্বার বি, জলের দরে ফলের রস। স্যার এই সুন্দরবনে যে সমস্ত গাছ জন্মায়, যেমন সুন্দরী গাছ জন্মায়, গরান গাছ জন্মায়, গেও গাছ জন্মায়। স্যার কি কি গাছ জন্মায়? পরীক্ষায় কোশ্চেনটাও দিয়েছে যে সুন্দরবনে জন্মানো কয়েকটা উদ্ভিদের নাম সুন্দরী, গরান এবং গেও। এই নামগুলো পড়ে রাখবে। সুন্দরী, গরান, গেও সুন্দরবনে জন্মাচ্ছে। এই উদ্ভিদকে এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় এরা হচ্ছে আমাদের হ্যালোফাইট উদ্ভিদ। কি বাবা? এরা হচ্ছে আমাদের হ্যালোফাইট উদ্ভিদ। তোমরা যে হ্যালো করো, সেই হ্যালোফাইট উদ্ভিদ হচ্ছে কি বাবা? সুন্দরী, গরান, গেও। এবং এই অরণ্যকে একটা নাম দেওয়া হয় যাকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। কি বলা হচ্ছে? সুন্দরবনের অরণ্যকে বলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। মনে রাখবে, ম্যানগ্রোভ অরণ্য বলা হচ্ছে। এখানে যে উদ্ভিদ জন্মাচ্ছে তাকে হ্যালোফাইট বলা হচ্ছে। এই উদ্ভিদগুলোর নাম কি হচ্ছে? সুন্দরী, গরান, গেও। স্যার এদের শ্বাসমূল দেখা যায় না? একদম, এদের শ্বাসমূল দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে ঠেস মূল দেখা যাচ্ছে। একে দাঁড় করিয়ে রাখার জন্য, যেহেতু কর্দমাক্ত মাটি, লবণাক্ত মাটি, তাই ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখার জন্য এখানে ঠেস মূল দেখা যাচ্ছে। তাহলে কি হবে? এখানে ঠেস মূল দেখা যাচ্ছে এবং শ্বাসমূল দেখা যাচ্ছে। আচ্ছা শ্বাসমূল কেন দেখা যাচ্ছে? শ্বাসমূল কি? শ্বাসমূল হচ্ছে তোমার, যেহেতু লবণাক্ত মাটি, তাই মূল হচ্ছে মাটিতে দ্রবীভূত অক্সিজেনকে নিতে পারবে না। মাটিতে দ্রবীভূত অক্সিজেন থাকবেই না, তাই এরা মূলের সাহায্যে শ্বাস নিতে পারবে না। মূলটাকে মাটির উপরে তুলতে হবে। এই জন্য শ্বাসমূল কিন্তু মাটির উপরে বেরিয়ে যায় এই সমস্ত উদ্ভিদদের। বাদ বাকি মাটি সম্পর্কে একবার জেনে নাও। লাল মাটি রয়েছে। লাল মাটি কি বাবা? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, পশ্চিম দিকের অঞ্চল যেখানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলে লাল মাটি দেখা যায়। লাল মাটি দেখা যাচ্ছে কোথায়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। নেক্সট চলে এসো পলিমাটি। পলিমাটি কোথায় পাওয়া যাচ্ছে? যেখান দিয়ে নদী বয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। এই গাঙ্গেয় যে উপত্যকা, গঙ্গা নদীর যে উপত্যকা, পাশের যে অঞ্চল, সেই নদীর পাশের অঞ্চলগুলোতে পলি পড়ে পড়ে কি হচ্ছে না গাঙ্গেয় সমভূমি অঞ্চল তৈরি করেছে। স্যার কোথায় তৈরি করেছে? নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গায় খুব ভালো চাষ হয়, পলিমাটি পাওয়া যায়। তার কারণ হচ্ছে এখানে নদীর চারপাশে চড়া পড়ে, পলি পড়ে আস্তে আস্তে কি হয়েছে সেখানে না চাষবাসের যোগ্য ভূমি তৈরি হয়েছে। এরপরে কি রয়েছে আমাদের? কালো মাটি। এই কালো মাটি হচ্ছে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না বললেই চলে। তাহলে ব্ল্যাক সয়েল বা কালো মাটি কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। স্যার কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলে কিন্তু কালো মাটি পাওয়া যায়। কালো মাটিতে মনে রাখবে তুলা চাষ ভালো হয়। তো তুলা চাষ ভালো হয় কোন মাটিতে? কালো মাটিতে। মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেন। বলেছে কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? মানে পঞ্চায়েত তৈরি হয়েছিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত তৈরি হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তৈরি হয়েছিল। স্যার কত সালে সংশোধনীটা এসেছিল? না 1992 সালে এসেছিল। স্যার কার্যকর কবে হয়েছিল? কার্যকর 1993 এর 24শে এপ্রিল হয়েছিল। তো সংবিধান সংশোধনীর নাম হচ্ছে 73তম সংবিধান সংশোধনী। কবে হয়েছিল? 92 সালে, 1992 এসেছিল। স্যার কবে কার্যকর হয়েছিল? কার্যকর হয়েছিল 1993 সালের 24শে এপ্রিল। মনে রাখবে। এবং তার সঙ্গে মনে রাখবে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট 9 অংশ নম্বর 9 যোগ করা হয়েছিল সংবিধানের মধ্যে, এবং কতগুলো আর্টিকেল যোগ করা হয়েছিল? 243 থেকে 243 ও পর্যন্ত আর্টিকেল কিন্তু যোগ করা হয়েছিল। তার সঙ্গে তপশিল বা আমরা বলি শিডিউল, তো এই শিডিউল 11 কিন্তু যোগ করা হয়েছিল। প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 11 নম্বর এখানে পেয়ে গেলাম আমরা কি বাবা? শিডিউল পেয়ে গেলাম। 9 নম্বর এখানে পার্ট পেয়ে গেলাম। 243 থেকে 243 ও পর্যন্ত এখানে আমাদের পেয়ে যাচ্ছি আর্টিকেল যোগ করা হয়েছিল। সালটা কি বললাম? 1992 সালে এসেছিল। কত নম্বর সংশোধনী? 73 নম্বর সংশোধনী। এবং কার্যকর হয়েছিল 1993 সালের 24শে এপ্রিল। মনে রাখবে। 92 এসেছিল, 93 কার্যকর হয়েছিল। এই পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েত, এটা 3টে স্তরে ভাগ করা হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি এবং একটা হচ্ছে জেলা পরিষদ। এই 3টে স্তরে কিন্তু ভাগ করা হয়েছে আমাদের পঞ্চায়েত সিস্টেমটাকে। মনে রাখবে। দেখো বিস্তারিতভাবে যদি পড়তে হয়, যদি তোমরা পঞ্চায়েতের কোর্স নিতে চাও, তাহলে কিন্তু যুক্ত হতে হবে আমাদের পঞ্চায়েতের ব্যাচে, যেটা রয়েছে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে।
মধ্যে, ইও স্টাডি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরের মধ্যে, আর গুগল প্লে স্টোর রয়েছে আমাদের ফোনের মধ্যে। তো ফোন খুলে নাও, গুগল প্লে স্টোরে চলে যাও, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ, এবং ইও স্টাডি অ্যাপ ডাউনলোড করে সেখানে চলে যাও পঞ্চায়েত কোর্সের মধ্যে, এখনই জয়েন করে নাও, কারণ পরীক্ষার ভ্যাকেন্সি কিন্তু আসবে, আর যখন আসবে হাতে কিন্তু সময় থাকবে না। অন্যান্য ছেলেপেলেরা তোমার থেকে এগিয়ে যাবে, কারণ প্রচুর ছেলেপেলে প্রিপারেশন করছে। তো এখন থেকে প্রিপারেশন শুরু করে নাও, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, সঙ্গে সঙ্গে পরীক্ষা হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। ততদিনে কিন্তু তুমি পরীক্ষায় পিছিয়ে পড়বে, সিলেবাস কমপ্লিট করতে পারবে না ওই টাইমের মধ্যে। তো এখন থেকে প্রিপারেশন করতে পঞ্চায়েত ব্যাচে কিন্তু যুক্ত হও, পঞ্চায়েত ব্যাচ 2026। কিছু স্পেশাল অফার আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে, তো এই সুযোগ তুমি নিয়ে নেবে। এছাড়া আমাদের রয়েছে পিএসসি মিসলেনিয়াস ব্যাচ। পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াসের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম কিন্তু করাচ্ছেন আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। এছাড়া যারা ভাবছো স্যার আমি এসএসসি জিডি পরীক্ষার প্রিপারেশন করতে চাই 2027-এর জন্য, তারা এসএসসি জিডি 2027 ব্যাচে যুক্ত হবে, কারণ এটাও কিন্তু আমাদের চলছে, রিসেন্ট শুরু হয়েছে, কয়েকটা মাত্র ক্লাস হয়েছে। এখন থেকে যুক্ত হয়ে যাও, কারণ 6 মাসের মধ্যে এখানে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে, আর পরীক্ষার ফর্ম ফিল আপ হলে কিন্তু এখান থেকে কিন্তু চাকরি প্রচুর ছেলেপিলে আমাদের পেয়েছে, তুমিও কিন্তু পেতে পারো। এছাড়া আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 6.0, 02 প্রো 6.0 ব্যাচ রয়েছে, যেমন আমার জেনারেল সায়েন্সের 6.0 রয়েছে। এছাড়াও রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এসএসসির জন্য রয়েছে আমাদের এসএসসি ফাউন্ডেশন 2026, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন রয়েছে, এগুলোতেও কিন্তু তুমি যুক্ত হতে পারো। একই সিস্টেম, ইও স্টাডি অ্যাপকে তুমি ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আরো বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করে নেবে। এই সুযোগ সুবিধাগুলো তুমি এখান থেকে পাবে, লাইভ ক্লাস করতে পারবে, তার সঙ্গে পিডিএফ মক টেস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসগুলো রেকর্ডে রাখারও কিন্তু তোমার কাছে থাকবে। আর প্রত্যেকটা স্যার ম্যাডাম একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়াচ্ছেন, এবং তুমি যদি ক্লাস করো এখানে তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে করাচ্ছি ক্লাস, এবং প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে জিরো লেভেল থেকে কিন্তু প্রত্যেকটা স্যার ম্যাডাম করান। তোমরা যারা এখানে প্রিপারেশন করছো তারা তো জানোই, আর যারা করছো না বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে নাও আমরা কেমন ভাবে ক্লাস করাই, তারপরে জেনে শুনে কিন্তু ভর্তি হও। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল কবে? দেখো, ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। অপশন নাম্বার এ কিন্তু আমার সঠিক উত্তর। 2011 সালের পরে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, তাহলে 2011-র পরে 2021-এ জনগণনা হওয়ার কথা, কিন্তু 2021-এ যেহেতু করোনার সময় ছিল সেই কারণের জন্য 2021-এ জনগণনা হয়নি, এবং এখনো পর্যন্ত 21-এর পর থেকে 26 পর্যন্ত জনগণনা হয়নি। এখন শুরু হওয়ার কথা রয়েছে, যদি নতুন জনগণনা আসে সেটাও কমপ্লিট করতে করতে মোটামুটি 1-1.5 বছর লেগে যাবে, এবং তার মধ্যে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় তাহলে 2011 সালের এই যে জনগণনা হয়েছিল লাস্ট, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। তো এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে স্যার? না, মনে রাখবে যে 2011 সালে জনগণনা হয়েছিল। প্রথম জনগণনা শুরু হয়েছিল কবে? না, 1872 সালে। 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়েছিল অসমসাময়িক। তারপরে যেটা জনগণনা হয় পূর্ণাঙ্গভাবে এবং সমসাময়িক জনগণনা কবে হয়? না, 1881 সাল থেকে শুরু হয়, এবং সেখান থেকেই প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কি হয়? জনগণনা হতে থাকে। এটা হয়েছিল লর্ড রিপনের আমলে, এটাও কিন্তু পড়ে রাখবে, পরীক্ষায় দেবে যে প্রথম জনগণনা সমসাময়িক পূর্ণাঙ্গ জনগণনা কবে হয়েছিল? না, 1881 সালে। কার আমলে হয়েছিল? না, রিপনের আমলে, পড়ে রাখবে। এবং তারপরে এই যে 2011 সালের জনগণনা, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন 2011 সাল অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121.08 কোটি, মানে 121 কোটি তখন জনসংখ্যা ছিল 2011 সাল অনুযায়ী। বর্তমানে ভারতের জনসংখ্যা 150 কোটি ছাড়িয়ে গেছে। এবং তার সঙ্গে মনে রাখবে এই 2011 সালে অনুযায়ী তখন সাক্ষরতার হার ছিল 74.04%। 74.04% ছিল ভারতের সাক্ষরতার হার, এখন একটু বেড়েছে। এবং লিঙ্গ অনুপাত, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, ডাইরেক্ট প্রশ্ন দেবে যে 2011 সালের জনগণনা বা সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত, তোমাকে বলতে হবে 74.04। যদি বলে জনসংখ্যা কত, তোমাকে বলতে হবে 121.04 কোটি, তোমাকে বলতে হবে 08 কোটি, তোমাকে বলতে হবে লিঙ্গ অনুপাত কত, না 1000 জন পুরুষের মধ্যে 943 943 কি রয়েছে? মহিলা রয়েছে। মানে 1000 জন যদি পুরুষ জন্মায় তাহলে পারে 943 জন কিন্তু মহিলা জন্মাবে। তাহলে মহিলার সংখ্যা কিন্তু কম, পুরুষের সংখ্যা কিন্তু একটু বেশি রয়েছে আমাদের ভারতের জনগণনায়। জনঘনত্ব কত বাবা? যদি আমরা টোটাল জনঘনত্ব দেখি প্রত্যেকটা রাজ্য মিলিয়ে, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এটাও অনেকবার পরীক্ষায় দিয়েছে, ভারতের জনসংখ্যা ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে, মনে রাখবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। পরের প্রশ্ন রয়েছে, স্যার নিচের কোনটি প্রাচীনতম বেদ? সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? 4টে বেদ হয়, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম যে বেদ রয়েছে তার নাম হচ্ছে ঋগ্বেদ। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। স্যার কবে এটা রচিত হয়েছিল? মনে রাখবে আনুমানিক 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের আগে। খ্রিস্টের জন্মের আগে
1500 বছর আগে, 1500 থেকে 1200 বছর আগে এটা রচিত হয়েছিল। এখানে মোট 1028টি স্তোত্র রয়েছে, 1028টি স্তোত্র রয়েছে, এবং এখান থেকেই আমাদের যে গায়ত্রী মন্ত্র, আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করি সেটা কিন্তু ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বলছে এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। গায়ত্রী মন্ত্র কোন বেদের মধ্যে রয়েছে? ঋগ্বেদের মধ্যে রয়েছে। ঋগ্বেদে কতগুলো স্তোত্র রয়েছে? 1028খানা স্তোত্র রয়েছে। সবচেয়ে প্রাচীনতম বেদের নাম কি? স্যার ঋগ্বেদ। এবং যদি পরীক্ষায় দেয় যে কবে রচিত হয়েছিল, এটা খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। স্যার বাদবাকি যে বেদগুলো রয়েছে সেখানে কি কি বলা হয়েছে? যেমন রয়েছে এখানে সামবেদ। সামবেদে কি করা হয়েছে না, এখানে সুর সম্পর্কে বলা হয়েছে। ঋগ্বেদের শ্লোকগুলোকে কিভাবে বিভিন্ন সুরে গাইতে হবে সেটা বলা আছে কার মধ্যে? না সামবেদের মধ্যে। স্যার যজুর্বেদের মধ্যে কি বলা আছে? যজ্ঞ আচার অনুষ্ঠান সম্পর্কে বলা আছে, কিভাবে যজ্ঞের নিয়ম রয়েছে, কিভাবে আচার অনুষ্ঠানের নিয়ম রয়েছে সেটা বলা আছে কার মধ্যে? যজুর্বেদের মধ্যে। স্যার অথর্ববেদের মধ্যে কি বলা হচ্ছে? অথর্ববেদের মধ্যে কি বলা হচ্ছে? জীবনের নানান সমস্যা দূর করার জন্য যে সমস্ত জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা, ভেষজ চিকিৎসা, বিজ্ঞানের নানা রকম প্রাথমিক ধারণা এখানে বলা হচ্ছে। কার মধ্যে বলা হচ্ছে? অথর্ববেদের মধ্যে বলা হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম ঋগ্বেদ, যেটা সবচেয়ে প্রাচীনতম বেদ, খ্রিস্টপূর্বাব্দ 1200 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। এখানে 1028খানা স্তোত্র রয়েছে, এবং গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের মধ্যে রয়েছে, সেটা পেয়ে গেলাম। ঋগ্বেদের মধ্যে যে সমস্ত স্তোত্রগুলো রয়েছে সেগুলো কীরকম ভাবে বিভিন্ন সুরে গাইতে হবে, বিভিন্ন সুরে শ্লোকগুলোকে বলতে হবে সেটা কার মধ্যে রয়েছে? সামবেদের মধ্যে রয়েছে। যজুর্বেদের মধ্যে যজ্ঞ আচার অনুষ্ঠানের নিয়ম কানুন রয়েছে, এবং অথর্ববেদের মধ্যে কি রয়েছে? মন্ত্র, জাদুবিদ্যা, ভেষজ চিকিৎসা, বিজ্ঞানের কিছু প্রাথমিক ধারণা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অথর্ববেদের মধ্যে। তাহলে এগুলো পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশ কেমন দেখাবে? যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশকে তুমি কি নীল দেখতে পেতে? না স্যার, নীল দেখতে পেতাম না। আমরা কেমন দেখতে পেতাম? স্যার কালো দেখতে পেতাম। স্যার বায়ুমণ্ডল রয়েছে বলে আমরা আকাশকে তো নীল দেখতে পাচ্ছি, তো বায়ুমণ্ডল না থাকলে আমরা কালো দেখতে পাবো। আর এখন আমরা নীল দেখতে পাচ্ছি কেন, আর কালোই বা দেখতে পাবো কেন? মাথার মধ্যে প্রশ্ন ঘুরছে, একদম ঘুরছে। স্যার আমরা আকাশকে যে নীল দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল থাকার জন্য, সেই বায়ুমণ্ডল কি রয়েছে? সেই বায়ুমণ্ডলের মধ্যে এরকম ভাবে বিভিন্ন স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এখানে রয়েছে আমাদের থার্মোস্ফিয়ার। এই বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিগুলো সাদা আলোক রশ্মি বিভিন্ন বর্ণের আলোতে ভাগ হয়ে যায়, যাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি। তো এই সাদা আলোক রশ্মি যখন এখানে আসছে তখন সে বিভিন্ন রঙে ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে এই আকাশি রং, নীল রং, বেগুনি রং, এদের বিচ্ছুরণ সবচেয়ে বেশি ঘটছে। এই যে সাদা আলো আসছে সেটা 7টা বর্ণের আলোতে ভাগ হয়ে যাচ্ছে, যাকে আমরা বেনিয়া সহকলা বলছি। বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশী। এই প্রথম 3টে রং বে, নি, আ, এই 3টে রঙের বিচ্ছুরণ সবচেয়ে বেশি ঘটছে। ওই বিচ্ছুরণ ঘটার কারণের জন্য আমরা আকাশকে কি দেখছি? নীল দেখতে পাচ্ছি। আর যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে সাদা আলো আসবে, সাদা আলো এখানে কোথাও বিচ্ছুরিত হবে না, 7টা বর্ণের আলোতে ভাগ হবে না। ফলে কি হচ্ছে? আমরা আকাশকে কেমন দেখতে পাচ্ছি? কালো দেখতে পাচ্ছি, কালো দেখতে পাবো। চলে এসো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন দেওয়া আছে, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীর নাম কি? পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী একটা রয়েছে, তার সঙ্গে এখানে কি রয়েছে? দক্ষিণ বাহিনী নদী রয়েছে। তোমাদের একটা চার্ট আমি দেখিয়ে দিই। দেখো উত্তর বাহিনী নদীগুলোর নাম লেখা রয়েছে তিস্তা, জলঢাকা, রায়ঢাক, তোরসা, মহানন্দা। তাহলে কি কি রয়েছে এখানে? না উত্তর বাহিনী নদীগুলোর নাম রয়েছে তিস্তা, জলঢাকা, রায়ঢাক, এখানে তোরসা, মহানন্দা। তাহলে এখানে দক্ষিণ বাহিনী নদী কোনগুলো হচ্ছে, বা দক্ষিণবঙ্গের নদী কোনগুলো হচ্ছে? স্যার গঙ্গা, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, এই নামগুলো পড়বে। ম্যাডাম তোমাদের ডিটেলস এগুলো ক্লাসের মধ্যে করিয়েছেন, আমি জাস্ট এগুলো কোশ্চেন সহকারে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি চেয়েছে? আমার উত্তর বাহিনী নদী চেয়েছে। স্যার তিস্তা হবে, জলঢাকা হবে, রায়ঢাক হবে, অপশন এ হবে। তাহলে অপশন এ আমার উত্তর হয়ে গেল। এরকম ভাবে তোমাকে পড়তে হবে যাতে পুরো কিন্তু প্রশ্নগুলো তুমি পেয়ে যাও। ম্যাডাম পুরো চার্টের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে কিন্তু করিয়েছে ক্লাসের মধ্যে, দেখবে। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? রাজ্যসভার যে সদস্য রয়েছে, রাজ্যসভা হয় একটা, লোকসভা হয় একটা। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ বলা হয়, রাজ্যসভাকে কি বলা হচ্ছে? স্থায়ী কক্ষ বলা হচ্ছে। আর লোকসভাকে কি বলা হচ্ছে? না অস্থায়ী কক্ষ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ রাজ্যসভা কখনো ভাঙে না, লোকসভা ভেঙে যেতে পারে, 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়, ঠিক আছে। আর রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়, লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ। বিদেশ স্যার তোমাদের এগুলো ডিটেলসে করান, তুমি জানো, তোমরা জানো এগুলো। তাহলে এই রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ, লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। এই রাজ্যসভার যে কোনো সদস্যের মেয়াদকাল হচ্ছে 6 বছর। এবং মনে রাখতে হবে এটা স্থায়ী কক্ষ, কখনো ভাঙে না। এর জন্য 2 বছর অন্তর অন্তর 2 বছর অন্তর অন্তর 1-এর 3 জন সদস্য কি হয়? রিটায়ার করে যায়। 1-এর 3 জন সদস্য হচ্ছে তোমার রিটায়ার করে যায়, আবার 1-এর 3 সদস্য নতুন চলে আসে। মনে করো 60 জন ছিল, হ্যাঁ 60 জন সদস্যের মধ্যে 2 বছর অন্তর অন্তর কি হবে? 20 জন রিটায়ারমেন্ট করে নেবে, আরো
20 জন নতুন আসবে, আবার তার 2 বছর পরে আরো 20 জন রিটায়ার করবে, আবার 20 জন আসবে, তাহলে এই রাজ্যসভা কখনো ভাঙবে না, 20 জন করে রিটায়ারমেন্ট করবে, 20 জন করে নতুন নতুন সদস্য আসতে থাকবে। এই জন্য বলছে এটাকে স্থায়ী কক্ষ, এবং এটা হচ্ছে উচ্চ কক্ষ হিসেবে গণনা করা হয়। পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল যে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? লোকসভার চেয়ারম্যান কে হচ্ছে? লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার হয়। লোকসভার চেয়ারম্যান আমরা জানি স্পিকার হয়। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? কমেন্ট বক্সের মধ্যে তুমি বলবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন দেওয়া আছে দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা জানি, তোমরা ইতিহাসে পড়েছো। তো সিআর দাস বা চিত্তরঞ্জন দাসকে কি বলা হচ্ছে? দেশবন্ধু বলা হচ্ছে। এবং মনে রাখতে হবে যে ইনি হচ্ছে কলকাতার প্রথম মেয়র। কলকাতার প্রথম মেয়রকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তোমরা মনে রাখবে। বর্তমানে একজন কি হচ্ছে, আমাদের যে মেয়র ছিলেন তিনি পদত্যাগ করেছেন, ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। সেই যে মেয়র পদে ছিল কলকাতায়, সেই মেয়র পদে প্রথম যিনি বসেছিলেন তার নাম সিআর দাস, মনে রাখবে। এছাড়াও দেখো, এছাড়া রয়েছে আমাদের বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর যিনি ভারতের সংবিধানের রচনা করেছেন, সংবিধানের রচয়িতা বা আমাদের সংবিধানের পিতা বলা হচ্ছে, জনক বলা হচ্ছে কাকে? এই যে সংবিধানের প্রণেতা, স্থপতি, জনক, প্রণেতা, এরকম বলা হচ্ছে কাকে? বি.আর. আম্বেদকরকে বলা হচ্ছে, মনে রাখবে। তাকে এখানে বাবা সাহেব বলেও অভিহিত করা হয়। স্যার বি.সি. পাল, বিপিন চন্দ্র পাল, আমরা যে লাল বাল পাল বলে থাকি, তার মধ্যে এখানে কি রয়েছে না, পাল মানে হচ্ছে বিপিন চন্দ্র পাল, লাল মানে হচ্ছে লালা রাজপাত রায়, লাল বাল মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, মনে রাখবে। তো এখানে হচ্ছে তোমার বিপিন চন্দ্র পাল, তাকে লাল বাল পাল নামে পরিচিত করা হচ্ছে, এবং তার সঙ্গে তাকে কি বলা হচ্ছে? ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক বলা হচ্ছে। ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক কাকে বলা হচ্ছে? বিপিন চন্দ্র পালকে বলা হচ্ছে। তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন, মনে রাখবে। চরমপন্থী নেতার নাম জিজ্ঞেস করলে তুমি এখানে লাল বাল পাল তিনজনের নাম বলতে পারো। এছাড়া রয়েছে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে কি বলা হচ্ছে? রাষ্ট্রগুরু বলা হচ্ছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি বলা হচ্ছে? রাষ্ট্রগুরু বলা হচ্ছে, মনে রাখবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। রয়েছে ওজোন স্তরের ক্ষয় কিসের কারণে হয়? ওজোন স্তরের ক্ষয় কিসের কারণের জন্য ঘটছে? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন। অপশন নাম্বার সি একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। সিএফসি, পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন দেয়। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। দেখো, পৃথিবীর ওপরে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর পাওয়া যায়, তার মধ্যে প্রথম স্তরটার নাম কি? প্রথম স্তরটার নাম স্যার, প্রথম স্তরটার নাম কি? ট্রোপোস্ফিয়ার। তারপরের স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সেই স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে? ওজোন গ্যাস রয়েছে। দেখো, এই ওজোন গ্যাস প্রথমে রয়েছে কি? ট্রোপোস্ফিয়ার, তারপরে রয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাস রয়েছে। এই ওজোন গ্যাস কি করছে? সূর্য থেকে একটা রশ্মি আসে, ইউভি রে, অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওজোন স্তর কি করছে? ওকে আটকে দিচ্ছে। যদি চলে আসতো ইউভি রশ্মি, তাহলে কি হতো? তাহলে আমাদের ত্বকের ক্যান্সার হতো, চোখের রেটিনার ক্ষতি হতো, উদ্ভিদদের ক্ষতি হতো, পশু পাখিদের ক্ষতি হতো। তাই ইউভি রশ্মিকে আটকে দিচ্ছে এখানে ওজোন স্তর। কিন্তু ওজোন স্তরে বর্তমান ক্ষয় পাওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ওজনের ছিদ্র দেখা যাচ্ছে, ওজোন হোল তৈরি হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সমস্ত পদার্থ আমরা ইউজ করছি। কি ইউজ করছি আমরা? এই এসি ফ্রিজের মধ্যে যে সিএফসি ইউজ করছি, ফ্রেয়ন গ্যাস ইউজ করছি, এই কারণের জন্য কি হচ্ছে? আস্তে আস্তে সেই ওজোন স্তরকে আস্তে আস্তে ক্ষয় করে দিচ্ছে। তাহলে এই ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে। ওজোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলছে, সেখানে হচ্ছে সিএফসি নির্গত হচ্ছে। তারা কি করছে? ওজোন লেয়ারকে ক্ষয় করে দিচ্ছে। ওজোন স্তর ধ্বংস হওয়া শুরু হয়ে যাচ্ছে, এবং সেটা করছে বেশিরভাগ ক্ষেত্রে কি বাবা? এই সিএফসি। সিএফসি হচ্ছে তোমার বেশি দায়ী। নাইট্রাস অক্সাইডও দায়ী, কিন্তু সিএফসি সবচেয়ে বেশি দায়ী। আর বাদ বাকি যে গ্যাসগুলো রয়েছে, নাইট্রাস অক্সাইড বলো, এখানে কার্বন ডাইঅক্সাইড বলো, এখানে মিথেন বলো, এই সমস্ত গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়। এগুলোকেও মনে রাখবে। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? এগুলো কি করছে? এগুলো পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, এবং বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং করতে এই সমস্ত গ্যাসগুলো কিন্তু সাহায্য করছে। সেটা এগুলোকে কমানোর জন্য কি কোনো উপায় আছে? একদম উপায় বিজ্ঞানীরা ভেবেছে। তার জন্য মন্ট্রিল বলে একটা প্রোটোকল হয়েছে। সেই মন্ট্রিল প্রোটোকলে কি হয়েছে? মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছে সিএফসি গ্যাসের ব্যবহারকে কমাতে হবে, সিএফসি গ্যাস ব্যবহার করা যাবে না। তার জন্য মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিল শহরে। সেই মন্ট্রিল শহরে বলা হয়েছিল 1987 সাল। 1987 সালে বলা হয়েছিল 16ই সেপ্টেম্বর বলা হলো, বলে আপনারা আসুন, এক কাজ করুন, সবাই শপথ নিন যাতে আপনারা সীমিত মাত্রায় সিএফসি গ্যাসকে ব্যবহার করবেন। সবাই স্বাক্ষর করলো। বর্তমানে মনে রাখবে 197খানা দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, এবং এটা কার্যকর হয়েছে 1989 সালে। কত সালে এটা হয়েছিল? 1987 সালে হয়েছিল। কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল। মন্ট্রিল প্রোটোকল বলা হয়। কি জন্য হয়েছিল? ওজোন স্তরকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য হয়েছিল। কি জন্য হয়েছিল? সিএফসি গ্যাসের ব্যবহার কমানোর জন্য হয়েছিল। কতগুলো দেশ বর্তমানে এখানে রয়েছে? না, 197খানা দেশ রয়েছে। কবে কার্যকর হয়েছিল? 1989 সালে কার্যকর হয়েছিল, মনে রাখবে। আর এই 16ই সেপ্টেম্বর হয়েছিল বলে এটাও মনে রাখবে। এই 16ই সেপ্টেম্বরকে কি বলা হচ্ছে? বিশ্ব ওজোন দিবস। পরীক্ষা দিয়ে দেয় বিশ্ব ওজোন দিবস কবে হয়েছে? 16ই সেপ্টেম্বর। কেন হচ্ছে? কারণ এই 16ই সেপ্টেম্বর 1987 সালে কি হয়েছে? কানাডার মন্ট্রিল শহরে ওজোন স্তরকে রক্ষা করার জন্য এই প্রোটোকল তৈরি হয়েছিল। নেক্সট চলে এসো পরের কোশ্চেন। স্যার সিঙ্গালীলা জাতীয় উদ্যান,
সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থান করছে? মনে রাখবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান রয়েছে অপশন নাম্বার এ দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এবং তোমরা মনে রাখবে এটা হচ্ছে তোমার সবচেয়ে উঁচু, পশ্চিমবঙ্গে সবচেয়ে উঁচুতে অবস্থান করছে এই জাতীয় উদ্যান, এবং সেটা সবচেয়ে উঁচুতে বলতে 7,000 ফুটেরও বেশি উচ্চতা অবস্থান করছে। পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ, নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এই সান্দাকফু যাওয়ার পথে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, পরীক্ষায় দিয়েছে, ইম্পর্টেন্ট। এই যাওয়ার পথে ট্রেকিং রুটের ওপরে এই সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থান করছে। এখানে কোন কোন প্রাণী পাওয়া যায়? এখানে হচ্ছে রেড পান্ডা, মনে রাখবে রেড পান্ডা পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ভাল্লুক পাওয়া যাচ্ছে, ব্ল্যাক বিয়ার ভাল্লুক পাওয়া যাচ্ছে, রেড পান্ডা পাওয়া যাচ্ছে, মনে রাখবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কি রয়েছে না জলদাপাড়া, জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে, বক্সা, বক্সা ব্যাঘ্র প্রকল্প রয়েছে, ইম্পর্টেন্ট নাম, পড়ে রাখবে এগুলো। এগুলো একটু স্পিডে পড়াচ্ছি কারণ এখানে সময় কম, এগুলোর কোর্সের ভিতরে ডিটেলসে তোমাদের স্যার আমরা করাই। স্যার কোচবিহার, এখানে কি রয়েছে? রসিক বিল মিনি জু রয়েছে, তার সঙ্গে মনে রাখবে এখানে উত্তর দিনাজপুরের মধ্যে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য পাওয়া যাচ্ছে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে নিতে পারো। নেক্সট চলে এসো পরের কোশ্চেন, অক্সিজেনের রাসায়নিক সংকেত কি হয়? অক্সিজেনের রাসায়নিক সংকেত, বারংবার কিন্তু পরীক্ষায় বিভিন্ন সংকেত তোমাদের জিজ্ঞেস করছে, মনে রাখবে অক্সিজেনের সংকেত হচ্ছে আমার O2 হবে, অপশন নাম্বার সি, O2 হচ্ছে অক্সিজেনের সংকেত। স্যার O3 কি? O3 হচ্ছে ওজনের সংকেত, একটু আগে বললাম ওজন স্তর, ওজন পাওয়া যাচ্ছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, তাহলে এই ওজনের সংকেত হচ্ছে O3, তোমরা মনে রাখবে। 3খানা অক্সিজেন পরমাণু নিয়ে ওজন তৈরি হচ্ছে, 2খানা অক্সিজেন পরমাণু নিয়ে কি তৈরি হচ্ছে না, এখানে মানে পাওয়া যাচ্ছে ওজনের অক্সিজেনের অণু পাওয়া যাচ্ছে। নাইট্রোজেন যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, নাইট্রোজেন মনে রাখবে নাইট্রোজেন হচ্ছে N2 হয়। যদি পরীক্ষায় কার্বন জিজ্ঞেস করে, কার্বন কিন্তু C2 হয় না, কার্বন কিন্তু C হয়, কার্বন কিন্তু C হয়ে যাচ্ছে। এখানে যদি হাইড্রোজেনের অণু জিজ্ঞেস করে, হাইড্রোজেন কি হয়ে যাচ্ছে? H2 হয়ে যাচ্ছে। এরকমভাবে তোমরা পড়ে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেনে, কি বলেছে? পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী নিরক্ষরেখার নিকটে অবস্থান করছে, কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থান করছে, মকর ক্রান্তি রেখার নিকটে অবস্থান করছে, নাকি সুমেরু বৃত্তের নিকটে অবস্থান করছে? তোমাকে একবার দেখাই, এই যে পশ্চিমবঙ্গ, এই ভারত রয়েছে, এই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ দেখো এখানে রয়েছে, এবং এখান থেকে রেখা চলে গেছে যাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে একবার দেখে নাও। গুজরাটের ওপর দিয়ে গেছে, রাজস্থানের ওপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে, ছবি দেখতে পাচ্ছ এখানে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের ওপর দিয়েও গেছে, ত্রিপুরা, মিজোরামের ওপর দিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোথা দিয়ে গেছে না এই যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা কার নিকটে রয়েছে না কলকাতার নিকটে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কলকাতার নিকটে রয়েছে। অপশন নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর এই নিরক্ষরেখা, মকর সংক্রান্তি রেখা, এগুলো কি? এগুলো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে নিরক্ষরেখা বলছি আমরা, এটা 0 ডিগ্রি লাইন বলা হচ্ছে। যদি পুরোটা পৃথিবী হয় তাহলে এই মাঝখান দিয়ে যে রেখাটা গেছে বৃত্তাকার, এটাকে আমরা বলছি নিরক্ষরেখা, মনে রাখবে। এবং মকর সংক্রান্তি রেখা কোনটাকে বলা হচ্ছে বা মকর ক্রান্তি রেখা কাকে বলা হচ্ছে? এই নিচের দিক দিয়ে এখানে বলা হচ্ছে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি দক্ষিণ এখান দিয়ে যে রেখাটা গেছে তাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর ওপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর, ওপরটা উত্তর নিচেটা দক্ষিণ বলা হয়। এই 23.5 ডিগ্রি উত্তর ওপর দিয়ে যেটা যাচ্ছে তাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি রেখা। এবং তার সঙ্গে মনে রাখবে সুমেরু বৃত্ত একটা আছে, কুমেরু বৃত্ত একটা আছে, নিচের দিকে 66.5 ডিগ্রি দক্ষিণ দিয়ে যেটা রেখাটা যাচ্ছে তাকে আমরা বলি কুমেরু বৃত্ত। ওপর দিক দিয়ে 66.5 ডিগ্রি ওপর দিক দিয়ে যেটা যাচ্ছে তাকে বলা হচ্ছে আমাদের সুমেরু বৃত্ত। তাহলে ওপর দিক দিয়ে সুমেরু বৃত্ত, নিচের দিক দিয়ে কুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি। ওপর দিক দিয়ে কি বলা হচ্ছে না কর্কট সংক্রান্তি, নিচের দিক দিয়ে বলা হচ্ছে মকর সংক্রান্তি। তাহলে এখানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, আর মাঝখানটা হচ্ছে 0 ডিগ্রি, নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট চলে এসো, ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী কে ছিলেন? প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? এই কোশ্চেনটা আমি তোমার জন্য এইচডব্লিউ দিলাম, বলবে ভারতের প্রথম নোবেল প্রাপকের নাম কি? এখান থেকে আমরা পরের দিন ক্লাস শুরু করব, ক্লাস নাম্বার 3। কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে। দেখা হবে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।